এক সময় যার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব এবং দেশ বিরোধী চুক্তির অভিযোগ তুলেছে বিএনপি, সেই খলিলুর রহমানই এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে বলছেন পাই পাই করে বুঝে নেবেন দেশের স্বার্থ। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে বেশ কিছু ঘটনা আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে জামাতের আমির প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে জামাত তো এটি করে না, এবার কেন করা হলো। তিনি বলছেন রাষ্ট্রীয় আচার পালন করতেই তিনি রাষ্ট্রীয় আচার হিসেবেই তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেছেন। এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন, বা আপনার দল থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি গত রাতে আমি ওখানে ছিলাম এবং আমি কয়েকটা টেলিভিশনকে সাক্ষাৎকারও দিয়েছি, কারণ তখন পর্যন্ত আমি জানি না যে জামাতের আমির কি বলেছেন। আমি তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছিলাম যে দেরিতে হলেও বোধোদয় হয়েছে, এবং তারা যে হৃদয় থেকে কোনো কিছু ফুল দিলে কোনো কবরকে, সেটা অন্যায় নাই, কিন্তু অকেশনালি যদি সবাই দেয় তাই দেয়, ওইটা হলে ইসলাম ধর্মে একটা অপরাধ আছে, পাপ আছে। তো ওনারা যদি হৃদয় থেকে ধারণ করে তাহলে ওনাদেরকে ধন্যবাদ, আমি বলেছিলাম। বাট আজকে যখন শুনলাম, এসে রাতেই শুনলাম যে ওনারা বলেছেন যে বিরোধী দলে আছেন, তাই রাষ্ট্রীয় আচার আচরণ পালন করার জন্য ওনারা এসেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের জন্য এটা কত বড় লজ্জাস্কর এবং দুঃখজনক, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই যে রাষ্ট্র, ওনাদের আমির ছিলেন গোলাম আজম, উনি নিজেও নাকি শুনেছিলাম যে উনি ইসের আপনার বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলনের লড়াইয়ের সৈনিক ছিলেন। তো সেই জায়গা থেকে এটা তো ওনারা এই কথাটাও বলতে পারতেন। আমরা সবাই, আপনি সবাই বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার মায়ের ভাষা, এটা আমার প্রথম ল্যাঙ্গুয়েজ। তো সেইখানে সেটার উপর শ্রদ্ধা দেওয়ার জন্য তাদের সমস্যাটা কোথায়? সেখানেও তারা আলাদা একটা লেবাস লাগিয়েছে, আপনি দেখেন। তো এই যে রাষ্ট্রকে দুইটা ভাগ করে ফেলা, এটা সত্যি রাষ্ট্রের জন্য যতটা অপমানকর, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদেরও ঠিক ততটাই অপমানকর। এই কথাটা উনি বলতে পারেন না, বিশেষ করে যখন উনি বিরোধী দলের নেতা, তখন তো আরো পারেন না। যদি ঘটনাটা মনে মনে নাও উনি বিশ্বাস করে থাকেন, তাও মুখে এইভাবে বলাটা, রাষ্ট্রকে ছোট করাটা তার উচিত হয় নাই, আমি মনে করব। জি, আমি স্পষ্ট। মনে করব জি। যে ওনাদের আমির, গত আমির যদি, সাবেক আমির যদি ভাষা সৈনিক হয়, তবে তাহলে তারা যা ধারণ করে তা বলে না, আর যা বলে তা ধারণ করে না, এমন কি? আমি তো যেটা সাদা জানি সেটা সাদাই বলি। আমি আমার নেতার কথা বলছি, জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি কিন্তু আরেকটা নতুন সংযোজন করেছেন। আমি মুগ্ধ হয়েছি, আমি বিমোহিত হয়েছি যে উনি আমরা যেহেতু ওই মানুষগুলো, শহীদ মানুষগুলোর কবরকে আমরা মনে করে আমরা শ্রদ্ধা জানাতে যাই, সেই জায়গায় উনার জন্য দোয়া খায়ারটা যে করিয়েছেন, এটা এটা এর আগে আমি দেখিনি। এর আগেও আমি অনেকবার বেদিতে ছিলাম, গিয়েছি, আমি এটা এর আগে দেখিনি, এই প্রথম আমি দেখলাম। তো এই যে নতুনত্ব সুন্দর যদি সেটা ভালোর দিকে যায়, কিন্তু নতুনত্ব অসুন্দর যদি সেটা মন্দের দিকে যায়। জি, জি, স্পষ্ট যে আপনার দলের নেতার এই অ্যাপ্রোচটাকে আপনি বেশ ওয়েলকাম করছেন, সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু জামাতের আমির বা বিরোধী দলের নেতার যে আচরণ, সেটি খুব একটা ইতিবাচক হিসেবে আপনি বা আপনারা নিচ্ছেন না। আরও কয়েকটা বিষয় এই শহীদ বেদিতে ঘটল। সেটি হচ্ছে রুমিন ফারহানা, তিনি স্বতন্ত্র এমপি হয়ে এসেছেন বিএনপির নমিনেশন না পেয়ে। তিনি যখন গেলেন তখন বিএনপির কর্মীরা, নেতাকর্মীরা তার উপর একরকম হামলে পড়লো, আক্রমণ করলো, তাকে ভুয়া ভুয়া স্লোগান দিল, তার পুষ্পস্তবকটা ছিঁড়ে ফেলা হলো এবং তিনি ফুল দিতে পারলেন না। এবং এটির জন্য সরাসরি তিনি বিএনপি নেতাকর্মীদের দাবি অভিযুক্ত করেছেন এবং তিনি বলেছেন যে 17 বছর পর এই বিএনপি নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এটি বিপজ্জনক, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। মানে এটিকেও আপনারা কিভাবে দেখেন? দেখেন, এটা যে যে ঘটনাটা দেখলাম সেটা দুঃখজনক, যেটা দেখলাম। তবে এটাও ঠিক যে অবশ্যই বিএনপি নেতারা, আমার ধারণা যে তারা দেখলে তাদের নজরে গোচরীভূত হলে অবশ্যই এটার বিচার হবে, বিচার করা উচিত। কারণ এই দেশের প্রত্যেকটা নাগরিক তার নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে, এবং যদি আমার মতের সাথে নাও মিলে তবুও সে তার
নিরাপত্তা, তার চলাফেরা, তার বলায় সে স্বাধীনতা পায়। সেই হিসেবে আমি বলবো এটা তার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, যে বা যারাই করুক, আমি জানি না কারা করেছে। আপনি বলছেন নজরে আসলে অবশ্যই বিচার করা হবে, কিন্তু নজরে আসবে তো? সবার নজরে আমাদের ইতিমধ্যে চলে এসছে বিষয়টা। হ্যাঁ, এখন ওনারা তো অনেক ব্যস্ত, নতুন সরকার গঠন হলো, নতুন সরকার এখনো দৌড়ের উপর আছে, এখনো বুঝে নিতে পারেন নাই, তার মধ্যে রোজা পড়ে গেছে, রোজার একটা চাপ সিরিয়াস আছে। তারপরে একটা উম, এই যে আপনার 21শে ফেব্রুয়ারির এইটাও একটা চাপ থাকেই তো। রাষ্ট্র যখন অস্থিতিশীল তখন তো সবকিছুই একটা চাপ ব্যাপার থাকে। তো যদি নজরীভূত হয়, আমার মনে হয় এটার বিচার হবে। এরকম নানান চাপের অজুহাতেই কিন্তু একসময় মবও চলেছে, যে এমনিতেই রাষ্ট্রের একটা অস্থিতিশীল অবস্থা, নানান রকম বাস্তবতা আছে, মানুষের ক্ষোভ আছে, একটা মানে রাষ্ট্র একটা চাপের মধ্যেই আছে, ফলে মবকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটিরই আর একটা ভার্সন হয়ে যাচ্ছে না তো, হয়ে যাবে না তো, মানে রাষ্ট্র সময় পাবে না বলে? দেখেন, যদি আপনার আইনের শাসন আপনার কায়েম হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আইনের শাসন কায়েম করব, তো আইনের শাসন যদি কায়েম হয় এই মব বেশিক্ষণ টিকতে পারবে না। আর যদি তার হ্যান্ডস গুলো, তার সদিচ্ছার কোনো অভাব নাই, তার হ্যান্ডস গুলো যদি সঠিকভাবে কাজ করতে না পারেন বা সঠিকভাবে কাজ না করেন। আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই ভুলে যান নাই, যে গুপ্ত সুপ্ত নিয়ে যে কথা হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান উনি নিজেই একটা মিটিং এ উনি বলেছেন আঙ্গুল তুলে, এই ভাষণের সময়, বক্তব্যের সময় যারা কথা বলবে তারা গুপ্ত। তো এই তুমি গুপ্ত। তো এই যে দুষ্টুমি হোক, যেটাই হোক, না থাকলে তো বলে না। কারণ আওয়ামী লীগ থেকে গাদা গাদা কারি কারি বের হয়েছে গুপ্ত। সেই হিসেবে আমি জানি না যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তারা সত্যিকার অর্থে এই দলকে ধারণ করেন কিনা, লালন করেন কিনা। মানে এই কথাটা না একটু আওয়ামী লীগের সেই আমলের কথার মতো, কারণ আওয়ামী লীগকে তখন যখন বলা হতো আপনারা এটা করছেন, তখন ওরা তখনই সাথে সাথে শুনতাম ওরা নাকি বিএনপি থেকে আসছে, বা তারা অন্য দল থেকে, কাউয়া, হাইব্রিড, ফার্মের মুরগি ইত্যাদি নানান রকম তত্ত্ব শুনতাম। এখন যখন মানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে, আমরা কি ওরকমই কিছু শুনবো সামনের দিনগুলোতে? না, 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 আপনি এটা শুনবেন না বলেই কিন্তু সবকিছুতেই ব্যতিক্রম ধর্মী ব্যবস্থা আপনার নিশ্চয়ই চোখে পড়ছে। যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার আহ, যে বহরের গাড়ি উনি বাতিল করে দিয়েছেন। কোথায় 30-40টা গাড়ি থাকে, সেখানে 4টা গাড়ি, তার মধ্যে উনি ওনার নিজের গাড়িতে চড়ে উনি কাজ করছেন, নিজের তেল খরচ করে কাজ করছেন। উনি গাড়ি নিবেন না এমপিরা এবং প্লট নিবেন না এমপিরা, এই ঘোষণা দিয়েছেন। উনি কিন্তু এটা ইস্তেহারও দেন নাই, নির্বাচনের আগেও বলেন নাই। নির্বাচনের আগে জামাত বলেছে এই কথাটা, বাট আমরা বললে মনে হতো যে আমরা বলার জন্যই বলছি। বাট আমরা কিন্তু প্রমাণ করে দিচ্ছি যে আমরা অনেক দূরে সরে আসতে পারি, নিজস্ব হিস্সাটাকেও বাদ দিতে পারি প্রয়োজনে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আহ, একটু ধৈর্য ধরেন। প্রথম 2-4 দিন, আসলে 100 দিন তো হানিমুন পিরিয়ড থাকে, একটা জিনিস বুঝে উঠতেও বেশ সময় লাগে। সেই সময়টা আপনি দিয়ে দেখেন, যদি না পারে তাহলে তো আপনারাও সমালোচনার মুখ তো আর বন্ধ থাকবে না, নিশ্চয়ই, নিশ্চয়ই। বুঝে উঠতে দেদারসে খুব হতে সময় থাকবে যেন না। না লাগে, এজন্যই অভিজ্ঞ দলকে হয়তো মানুষ বেছে নিয়েছে। আচ্ছা, একটু আগাই যে নিশ্চয়ই মানে আম, ওই কথাটার সাথে মিল পেলাম বলে আমি আসলে জিজ্ঞাসা করছিলাম, আবার সব আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে মানে এই বিষয়গুলো নজর আন্দাজ হয়ে যাবে না তো? আপনি বললেন আচ্ছা সময় দিয়ে দেখা যাক কি হয়, আসলে নজরে আসে কিনা। আপনি বলছিলেন যে নতুনত্ব, তারেক রহমানের এই বিষয়গুলো আসলে প্রশংসিত হচ্ছে, কিন্তু আপনাদের মন্ত্রীদের আরও কিছু কথন যেটি নিয়ে আলোচনা, বিশেষ করে সমালোচনাই হচ্ছে। যেমন আপনি আইনের শাসন বলছেন, আইনের সংজ্ঞাটাই আবার পরিবর্তন হয়ে যাবে না তো, বা অপরাধের সংজ্ঞাটাই পরিবর্তন হয়ে যাবে না তো, যখন সড়ক পরিবহন মন্ত্রী বলছেন যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটি চাঁদাবাজি নয়, মানে একটা নতুন ফর্মুলা, নতুন সংজ্ঞা আসবে না তো? এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা আলোচনা হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। ধরেন মার্কেটগুলোতে, নিউ মার্কেট বা অন্যান্য জায়গায় যে হকাররা কাজ করেন, তারাও পুলিশকে চাঁদা দেন, ওখানেও একটা সমঝোতা থাকে যে আমি ব্যবসাটা নিরাপদে করবো এই জন্য তোমাকে চাঁদা দিচ্ছি। মানে সবই তো সমঝোতার ভিত্তিতে হয়, তাহলে এগুলো সব জায়েজ হয়ে যাচ্ছে? এটা খুব দুঃখজনক, এটা জায়েজ হওয়ার কথা না, হবে না। একদিনে তো আর একটা শয়তান থেকে রাষ্ট্রকে ফেরেস্তায় পরিণত করা যায় না, আবার একদিনে শয়তান ফেরেস্তা থেকে শয়তানে পরিণত করা যায় না। এটার জন্য সময় দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আপা, আহ আমার মনে হয় সড়ক মন্ত্রী যেটা বলেছেন
সেটা উনি ওইভাবে বলতে চান না। উনি নিজেদের মধ্যে যে চাঁদার একটা ব্যাপার থাকে, ধরেন আমি আপনি সহ 5 জন মহিলা একজন উইমেন এম্পাওয়ারমেন্টের একটা প্রোগ্রামের ব্যবস্থা করলাম বা একটা কমিটি করলাম, সেখানে আমাদের মান্থলি কাজ করতে হয়, আমাদের সেমিনার মিটিং থেকে শুরু করে আমাদের লেখালেখি, আমাদের একটা অফিস রুম, এইসবের জন্য কিন্তু অর্থের দরকার। সেই অর্থটা বাইরে থেকে আনতে গেলে কিন্তু বড় চাঁদা মনে হবে, কিন্তু আমরা 5 জন যদি থাকি, 5 জনের যদি একটা টাকা সমঝোতার ভিত্তিতে যদি আমরা চেয়ে যে একটা ফান্ড করলাম, ফান্ড করে ওই ফান্ড থেকে খরচ হলো, ফান্ড তো লাগবেই, যেভাবেই হোক না কেন ফান্ড লাগবে। উনি হয়তো বুঝাতে চেয়েছিলেন যে নিজেদের সড়কের যে কাজগুলো, সেই কাজগুলোর জন্য ফান্ড, উনি হয়তো বা ওই চাঁদার দিকে জানি নাই। উনি কিন্তু এটাও বলেন নাই যে চাঁদা হয় না, এখানে একদমই হয় না, হুম। তা বলেন নাই। উনি বলেছেন যে আলোচনার ভিত্তিতে যেটা হয়, আলোচনার ভিত্তিতে আমি সংগঠনকে বুঝাই। সংগঠন, আমি একটা দল করি, আমি দলে কিন্তু 2 টাকা হলেও কিন্তু আমি চাঁদা দিই, আমার মান্থলি একটা টাকা আমার দিতে হয় ওখানে। তো সেইখানে নইলে ওই দলটা চলবে কিভাবে? তো এখন উনি হয়তো বা সংশ্লিষ্টদের কথা এটা এইভাবে বলছে। যদি এটা বলে থাকে তাহলে আপনাদেরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আর যদি এটা না বলে থাকে তাহলে হয়তো দলের মতো ডিসিশন নিবে, আমার এটুকুই মনে হয়। জি। এমনিতেই আপনাদের দলে মানে চাঁদাবাজের একটা বেশ মানে বিস্তার আছে। আগে পরে বিভিন্ন সময় আপনারাও মানে দল থেকেও বহুত ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা আমরা দেখেছি। অনেক মানুষকে সম্প্রতি সময় বহিষ্কারও করা হয়েছে দল থেকে ব্যবস্থা হিসেবে। কিন্তু এমন বক্তব্য সেই ব্যক্তিদেরকে কোনোভাবে উৎসাহিত করবে না তো, বা ইনডেমনিটি দিয়ে দিবে না তো, যে আমরা তো সমঝোতার ভিত্তিতে নিচ্ছি? এটা যে দিবে না, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চলাফেরা দেখলে, এবং উনি যে কোনো আপোষ করবেন না। উনি 24-এর স্বাধীন হওয়ার পরে আপনার 2-3 মাস পরে উনি একটা বক্তব্য রেখেছিলেন, আমি ছিলাম সেখানে। আমি দেখেছি উনি একবারে 4টা কথা, চারটা, একটা বক্তব্যে 20-25 মিনিটের বক্তব্য উনি 4বার উচ্চারণ করেছেন যে অন্যায় যেই করুক না কেন, এই যে চাঁদাবাজি যে ধরনের কথা আমার কানে আসছে, আমি যদি কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হই, সেই দিনও যদি আমি শুনি যে এই ব্যক্তিটা ওই দিন এই কাজটা করেছিল, আমি কিন্তু সাথে সাথে অ্যাকশনে যাব। এখন আমার অ্যাকশনে যাওয়ার ক্ষমতা নাই, আমি বহিষ্কার ছাড়া আর কিছুই করতে পারি না। কিন্তু কিন্তু আমি এটা বলে যাচ্ছি, যেদিনই আমি শুনি সেই দিনই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তো সেইখান থেকে মনে হয় উনি যদি ঠিক থাকেন এবং সবকিছু যদি বুঝে শুনে নেন, তাহলে আমার মনে হয় যে এই রাষ্ট্রটা ভালোর জি, এই দিকেই বার্তার কথা প্রবাহিত আপনি হবে। বলছেন, কিন্তু যখন আমি বললাম যে রুমিন ফারহানার উপর যে হামলা করে ওঠা বা আক্রমণাত্মক অবস্থায় চলে যাওয়া, সেটি আবার আপনি বলছেন যে তখন সময় দিতে হবে, কেবল তো নিলেন মানে বিষয়টা একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না, যে সময় লাগবে আপনাদের, নাকি যে আপনারা সাথে সাথে ব্যবস্থা নেবেন? ক্ষমতায় এসেছে বিএনপি, এবং বিএনপি একটা অভিজ্ঞ দল, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় বিএনপি এখনই আছে। সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য তো আপনাকে একটা সময় দিতে হবে। আমি চেয়ারেই বসলাম না, অনেকের কিন্তু রুম বন্টন হয় নাই, রুম পায় নাই, অনেক মন্ত্রীরা বা উপদেষ্টারা, ওনাদের রুম রেডি করা হয় নাই। তো সেইখানে আপনার একটা জায়গার নিজের শত ব্যস্ততা সমস্যা থাকলে, কেউ কেউ বাড়িঘর চেঞ্জ করতেছে, এই সবকিছু মিলে একটা দায়িত্ব নেওয়ার আগে সরকারের কি কি করে গিয়েছিল এগুলা টাচের মধ্যে না থাকলে, স্টাডির মধ্যে না থাকলে কিন্তু হবে না। তো সেইখানে এই টাইমটুকু আপনাদেরকে অবশ্যই আমি মনে করছি দিতে হবে। যদি আপনি দেখেন 3 মাস 4 মাস গেছে, এটা আরো বাড়ছেই বাড়ছে, এই আপনি টাইমটুকু কত নিশ্চয়ই আমাকে হতে পারে ক্ষমা করে নীলোফার কথা চৌধুরী মনি? বলবেন না। এই টাইমটুকু কত হতে পারে যৌক্তিকভাবে? আমি মিনিমাম বলি, আমি 100 দিন তো আপনার হানিমুন পিরিয়ড, এটা ওয়ার্ল্ড ওয়াইডই বলা হয়, এবং বাংলাদেশে এটা বলার অপেক্ষা রাখে না, সবাই তাই বলেছে। তো 100 দিন মানে তো 3 মাস, 3.5 মাস, এটা আপনাকে টাইম দিতে হবে। আর 6 মাস মানে হওয়ার তার আগে মানে কি আমরা এই যখন 100 একটা, দিনে আমরা খুব ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুব ভালো না, মানে এটা আশা আমি করতে আমি পারবো না? বলি, আমরা যখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলি, আমাদের অনেক খরচ হয়ে যায়, মূলধন অনেক যায়। সেই মূলধন কি আমরা প্রথম 2-3 মাসে ফেরত পাই না। প্রথম কিন্তু 2 বছর 3 বছর আপৎকালীন হিসাবে ধরা হয়। সমান সমান আসলেই খুশি হয় ব্যবসায়ীরা, যে হ্যাঁ আমি লাভ্যাংশের মধ্যে আছি। কারণ তার ওই মূলধনের ওইখানে যেতে 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 তার 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যাবে। ঠিক তেমনই বিএনপির কথাও আমি বলছি, যে প্রথম যেদিন দায়িত্ব নিয়েছেন সেই দিনই যে সব পারবে, নট নেসেসারিলি। আপনারা দেখেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয়, উনি কিন্তু আজকে শনিবার বন্ধের দিন, জাতীয় ছুটি আজকে, তারপরেও আমি শুনলাম যে উনি অফিস করছেন।
তো এই যে আপনি বলেন একটা বন্ধের দিনে উনি অফিস করছেন, তো এটা কি আপনাকে আন্দোলিত করে না? এটা কি আপনাকে জি, টাচ নিশ্চয়ই, করে না? নিশ্চয়ই। তো সেইখানে যে মানুষটা আপনার প্রটোকল লঙ্ঘন করলো, প্রটোকল পজিটিভ লঙ্ঘন করলেন, যেমন ধরেন আপনার গাড়ি বাদ দিলেন, রাস্তার আপনার জ্যাম জট বাদ দিলেন, উনি সচিবালয় ওনার কাছে অফিসে আসে এটা বাদ দিয়ে উনি সচিবালয়ে হুম। যাবেন বলে ঘোষণা দিলেন যে এতগুলো মানুষ আসলে, এতগুলো গাড়ি আসলে এতগুলো জ্যাম হবে, তার চেয়ে আমি একাই যাব। এই যে এই জিনিসগুলা, ছোট ছোট কাজগুলো, এগুলা কি আপনাকে আমাকে মহৎ করে না? নিশ্চয়ই এই বিষয়গুলো তো পজিটিভ, এগুলো তো মানে তারেক রহমানের এই সিদ্ধান্তগুলো প্রশংসিত হচ্ছে। সাথে সাথে যেই বিষয়গুলো শঙ্কার জায়গা আছে বা যেই বিষয়গুলোতে এখনো নজরে আসে নাই বলে দেখা যাচ্ছে বা ব্যবস্থা হয় নাই বলে দেখা যাচ্ছে, সেগুলোর বিষয়গুলোই আপনাকে প্রশ্ন করছিলাম। আচ্ছা, আমি আরও কিছু মন্ত্রী কথনে যাই। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি একমাত্র একমাত্র না, আর একজন আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক হিন্দু মন্ত্রিসভার সদস্য। তিনি বলছেন যে আম, মানে লতা মঙ্গেশকর, সোনু নিগম, নেহা কাক্কার এরকম শিল্পী তৈরি করতে চাই বাংলাদেশে আর কি, এরকম শিল্পী তৈরি করার কথা বলছেন। আমরা তো এতদিন খুব ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কথা শুনলাম। আমরা বিএনপির কাছ থেকে ভারতীয় পণ্য বর্জনের একটা সময় একটা আন্দোলন দেখেছি। এখন সেই ভারতীয় শিল্পীদের মতোই একদম, মানে তারাই আমাদের জন্য অনুকরণীয় এক। এবং মানে যে শিল্পীদের কথা বলা হচ্ছে, লতা মঙ্গেশকর নিশ্চয়ই মানে একটা ভিন্ন মাত্রায় আছেন, কিন্তু মানে যে শিল্পীদের, সোনু নিগম বলছেন, ঠিক আছে, নেহা কক্কর, মানে তার চেয়ে কি বাংলাদেশে ভালো শিল্পীরা রুনা লালা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর এনাদের কথা মনে পড়ে না? মানে ভারতীয় শিল্পীদের কথাই কেন মনে হচ্ছে? দেখেন, একটা কথা বলতে গেলে যা মুখ দিয়ে আসে, হয়তো বা উনি ওনাদের গান পছন্দ করেন, শুনেন, এটা হতে পারে। যখন আপনি দেখবেন, আপনি যখন পছন্দের নায়ক বা গায়ক বা গায়িকা থাকবে, আপনাকে যদি বলা হয় সাক্ষাৎকারে যে আপনি কাকে পছন্দ করেন, আপনি দেখবেন যার ছবি বেশি দেখেন বা যার গান বেশি শুনেন তার নামটাই বলবেন। হতে পারে ওনার এটা পছন্দ। আর দ্বিতীয়ত, যে কোনো উল্লেখযোগ্য জিনিসটাকে আপনার এক্সাম্পল দিলে দোষের তো কিছু নাই। উনি তো বলেন নাই যে এখানে হিন্দিতে গান শেখাবেন। উনি বলেছেন ওনারা যেমন ওই দেশের জনপ্রিয়, ঠিক আমরা ওই টাইপের ওই ক্যাটাগরির গায়ক গায়িকাদের আমরা এইখানে আমরা তৈরি করব। তো উনি তৈরি করার সময় আবেগে বোধহয় ভুলে গিয়েছিলেন যে আমাদের দেশের রুনা লায়লাকে নেওয়ার জন্য পাশের দেশ অনেক চেষ্টা করেছিলেন। আমাদের দেশে সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে অনেক শিল্পী আছেন যে ওই যে আপনার কি মোহাম্মদ রাফি, হ্যাঁ, ওনাদের গান কিন্তু ইন্ডিয়াতে খুব চলে। তো এই এই যে এটা কিন্তু উনি বলতে পারতেন, বাট ওনার হয়তো ওই টাইমটাই মনে আসে নাই। সবকিছুকে আমরা তো কঠিন করে না দেখি, একটু লঘু করে দেখি, সমস্যা কি? মানে যখন যদি ধরেন, আপনার যদি যদি ধরেন পাকিস্তানের নাম বলতো, হুম, পাকিস্তানের যদি কোনো নায়ক গায়িকার নাম বলতো, তাহলে কিন্তু ওইটা নিয়ে আরেক কথা হতো যে বিএনপি মানে পাকিস্তান, এই 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 এইটা। উনি বলেছেন ইন্ডিয়ার কথা, সেটাও আপনারা অন্যভাবে নিলেন। আমি মনে করবো এগুলা ছোট ছোট সিলি ঘটনা, এগুলা আমরা উজ্জ্বল করি। মানে ধরেন এইরকম ঘটনা যদি ধরেন আওয়ামী লীগ সরকারের কেউ বলতো, আপনারা কি খুব সিলিভাবে ইগনোর করতেন নাকি সমালোচনার মধ্যে আনতেন? আমরা দেখেন, আমরা তো ওই ঘটনাকে সমালোচনায় নিয়ে এসেছি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এটাও না এত হয় মুখ জঘন্য ফসকে তো, বলে ফেলেছেন, এরকম তো বলতেই পারেন। হ্যাঁ, হ্যাঁ। তো মুখ ফসকে বলার জন্য তো তার জেল ফাঁসি হয় নাই। আমরা না হয় আপনাদের সঙ্গে টকশোতেই বলেছি, আজকেও বললাম। তো ওই কথার চেয়ে তো এই কথাটা হালকা, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে আমি আসলে এটা জিজ্ঞাসা করছিলাম, মানে এটা আসলে সমালোচনা আপনারা হলে করতেন কিনা, যদি মানে আপনারা বিরোধিতা জায়গায় থাকতেন বা বিরোধী দলের জায়গায় থাকতেন। আর একজন মন্ত্রীর কথায় যাই, তিনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেবেন। মানে যাকে দেশবিরোধী চুক্তির জন্য বিএনপি অভিযোগ করলো যে করিডোর চুক্তি করছে, সেটি দেশের স্বার্থ বিরোধী, দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান তিনি, এই অভিযোগ করলেন বিএনপির ঝানু নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তিনি এখন বলছেন পাই পাই করে দেশের স্বার্থ বুঝে নেবেন। আপনারা আস্থা রাখতে পারেন তো? আপনারাই তো আসলে আস্থা রাখেন নাই, তার পদত্যাগ চেয়েছিলেন ইউনূস সরকারের আমলে। দেখেন, আস্থা অনাস্থার কথাটা পরে, আমি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি পরে মিলিয়েছি। আমিও কিন্তু তার অনেক আপনার সমালোচনা করেছি, করিনি তা না। এখনো আমি স্ট্যান্স পেলে সমালোচনা করতে পিছপা হব না। কিন্তু আমার মনে হয়েছে এই নির্বাচনটার আগে উনি কিন্তু অনেক দৌড়ঝাঁপ করেছেন। একবার আমেরিকা গিয়েছেন, একবার ইন্ডিয়া গিয়েছেন। আমরা নিজের মতো করে অনেক অনেক করে আমরা গল্পের প্লট বানিয়েছি, আমরা বলেছি।
কিন্তু এখন যখন দেখা গেল সত্যিকার অর্থে আপা নির্বাচনটা যে এত সুন্দরভাবে হবে এটা কিন্তু বাংলাদেশে কোনো মানুষ হুম, চিন্তা করে নাই, হুম। কোনো মানুষই বলে নাই। যখন একটা সুন্দর নির্বাচন হলো এবং যখন শোনা গেল যে উনার হস্তক্ষেপের কারণে এই ঘটনাগুলো ঘটেছে, এবং আপনি জানেন যে পররাষ্ট্রে বাংলাদেশের খুব তেমন ভালো আপনার উম, বিশেষজ্ঞ নাই। তো যদি একটা আপনাদের বিশেষজ্ঞ এত পাওয়া বড় যায় না, দল, একজন বিশেষজ্ঞ নাই পররাষ্ট্রে? আমি আমি আপনাকে বিশেষ ওই যে অনেক সময় আছে না যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া হুম। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো অনেকটা আছে, অনেকেই আছে হয়তোবা আহ এত কাছে যে বুঝাই যায় না যে উনি আছেন কিনা। আমি ওটা বলছি না, আমি আপনার অর্থের কথা বলছি। অর্থ বিষয়ক যেমন ধরেন তিতুমির ভাইকে, প্রফেসর তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনাকে অর্থের উপদেষ্টা করা হয়েছে। তো উনি তো আর যাই হোক আমি জানি যতটা বিএনপির লোক না, কিংবা ডাক্তার জাহিদ বিএনপির লোক না, তারপরেও নেওয়া হয়েছে যেহেতু জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে একটা জাতীয় সরকার গঠন করবেন সবাইকে নিয়ে, সব দল নিয়ে, দল মতের মানুষদেরকে নিয়ে। এই কারণে হয়তো করেছেন, এবং এটাও সত্যি অর্থনীতির জন্য বিশেষ বিশেষজ্ঞ হয়তোবা বেশি বয়স হয়ে গেছে, না হয় বেশি ছোট হয়ে যাচ্ছে, ওরকম নাই। তো এই এই জায়গায় কাজে লাগাইলে মন্দ কি? আমার দেশের যদি ইকোনমিক্স যদি ওনাদের মতো লোকদের কাজে লাগিয়ে যদি ভালোর দিকে নেওয়া যায় তাতে মন্দ কি? আমি এটা মনে করি। আচ্ছা, এই অর্থে আপনি পররাষ্ট্রমন্ত্রীকে মনে করছেন তিনি হতেই পারেন, কিন্তু আপনি যে বললেন যে সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে, ওনার হস্তক্ষেপ আছে, উনি কিভাবে আমি আমি মনে করছি, নিরাপত্তা উপদেষ্টা সরি, হিসেবে হস্তক্ষেপ করলেন? আমি আমি মনে করছি এখন পর্যন্ত আমি ওভার ক্লিয়ার না। আমি মনে করছি ওনাকে তখন দৌড়ঝাঁপ করতে দেখেছি। তারপরে ইলেকশনটা তো সত্যি কথা ইউনিসেফ যে দিবে অনেকে বিশ্বাসই করে নাই। তো এই সবকিছু মিলে মনে হয়েছে যে লোকটা হয়তো বা কোনো অবদান আছে যেটা খুদ বিএনপির মাননীয় চেয়ারম্যান জানেন। হয়তো এই জন্য উনি ওনার হিসাব মতে উনি রেখেছেন। আমি এই কথাটাই বলতে চেয়েছি, আর কিছু না। মানে এই যে ভারতে আমেরিকায় গিয়ে দৌড়ঝাঁপ করেছেন, এই দৌড়ঝাঁপ এর ফলে সুন্দরভাবে নির্বাচন হতে পেরেছে বলে আপনারা মনে করেন? জিও পলিটিক্সের তো একটা অবদান আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। জিওকে আপনি এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ জিওকে বাদ দিতে পারে না, আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ তো পারেই না। তো সেইখানে আমি বলবো যে তাদেরও একটা অবদান আছে, হতে পারে পরোক্ষ হতে পারে প্রত্যক্ষ। আপনার মনে পড়ে যে জামাতের আমির কোনো কথাই বলে নাই, তাকে সাংবাদিকরা আপনারা জিজ্ঞেস করেছেন বেশ কয়েকদিন যে ভারতের সাথে মোদী সরকারের সাথে তাদের কোনো আলোচনা হয়েছে কিনা, ওনারা মুখ বন্ধ করে না করেছে, না কোনো আলোচনা হয় নাই। সেইখানে রয়টার্স যখন আসলো যে আরো 6 মাস আগে 5 মাস আগে জামাতের আমিরের সাথে আহ, আপনার ভারতের বিভিন্ন মন্ত্রী পর্যায়ে তারা বসেছিল এবং পররাষ্ট্র সংক্রান্ত তারা বসেছিল, তখন কিন্তু উনি ধরা খেয়ে বলেছেন যে হ্যাঁ এটা তো অনেক আগে, হ্যাঁ আমি বসেছিলাম, তেমন কোনো কিছুর জন্য না, এমনি আমি বসেছিলাম। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি কোন চোখে দেখবেন? এগুলো তো আপনার একটা না একটা জিও পলিটিক্স এর হস্তক্ষেপ, তাই না? এটা কখন বললেন ওনারা? যখন শফিক সাহেব বারবার করে অস্বীকার করছিলেন তখন নিজেরাই ছেড়ে দিলেন নিজেদের পত্রিকায়। হুম। তো মানে তিনি বলছেন যে ধরা খেয়ে বললেন, আপনাদেরও কি কোথাও কিছু ধরা আছে বলে আসলে তাকে এরকম পররাষ্ট্রমন্ত্রী বানাতে হলো কিনা, এই আলোচনাটাও আসছে। কারণ আপনাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাকে বিদেশি নাগরিক কোন আক্কেলে ডক্টর ইউনূস তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন সেই প্রশ্ন তুলেছেন। মানে তাহলে খুব স্বাভাবিকভাবে এখন আপনাদের উপরে ওই প্রশ্ন, আপনারা কোন আক্কেলে, মানে বিএনপি বা তারেক রহমান কোন আক্কেলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা পদ দিচ্ছেন, সেটি কি জাতির কাছে স্পষ্ট করা দরকার না? মানে যেই অবিশ্বাসটা ওনারা তুলেছেন, মানে আপনারা তুলেছেন, সেই অবিশ্বাসটা মানুষের মধ্যে আপনারা ছড়িয়ে দিয়েছেন। এখন আমরা কি করে বিশ্বাস করবো যে তিনি আসলে পাই পাই করে সত্যিই দেশের স্বার্থ উদ্ধার করবেন? দেখেন সময় আসলে ঠিকই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি, কেন এবং কোথায় কেন হয়েছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। আমার কাছে মনে হয় যে আহ, হ্যাঁ, আমি কিন্তু স্বীকার করেছি যে জিও পলিটিক্স এর একটা হস্তক্ষেপ আছে। তা আমার কাছে মনে হয় যে উনি উম, খুব অচিরেই এটা ক্লিয়ার করে দিবেন। জি।
আচ্ছা, উনি অচিরেই ক্লিয়ার করে দেবেন। আসলে মানে এই কদিন হয়ে গেল এই প্রশ্নটা খুব ভালোভাবেই আসছে, কিন্তু কেউ ক্লিয়ার করছেন না। ওই গুপ্ত গুপ্ত বিষয়টা আলোচনা হচ্ছে তো, মানে ইনারাও কি আসলে গুপ্ত ছিল কিনা বিএনপির লোক, সেটাও একটা প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে যেমন ধরেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, তিনি এখন বিএনপি সরকারের মন্ত্রী পরিষদ সচিব। মানে যেটা বলা হতো প্রশাসনে নাকি আপনারা ভাগ বাটোয়ারা, আপনার সাথেও আলোচনা হয়েছে যে ভাগ বাটোয়ারার যে অভিযোগ বিএনপি তাদের লোকজন বসিয়ে রেখেছে, এটা কি তারই একটা নমুনা? না না, আপনি এই জায়গায় একটু ভুল হচ্ছে আমাদের। সেটা হলো যে নাসিমুল গনিকে আপনার মন্ত্রিপরিষদ সচিব দিয়েছেন কে? ডক্টর ইউনূস সাহেব। ওনার যাওয়ার আগের দিনে উনি করে গিয়েছেন এটা। এটা করেছেন তখনও তো বিএনপি দায়িত্ব নেন নাই। তো বিএনপি যদি দায়িত্ব না নিয়ে থাকেন কিছু করতে পারবেন না। আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই পররাষ্ট্র সচিব, সরি, মন্ত্রিপরিষদ সচিব চেঞ্জ হতে যাচ্ছে। আমার আচ্ছা, এরকমই মনে হয়। আচ্ছা। তার সাথে যদি ব্যাটে বলে না মিলে তাকে কেন রাখবে আপনি বলেন? একটা সরকার চালানো তো চারটিখানি কথা না। জি, আপনি মনে করছেন চেঞ্জ হতে যাচ্ছে। খলিলুর রহমানের সাথে প্রসঙ্গে আরেকটু প্রশ্ন করি, মানে গুপ্ত ছিলেন কিনা এই প্রসঙ্গটা যখন আসে, আর একটা প্রসঙ্গ যখন করছিলেন যে কোনো ডিল আছে কিনা, চাপ আছে কিনা, ধরেন তিনি গিয়েছিলেন তারেক রহমানের সাথে দেখা করতে, তারপর থেকে কি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে? এবং সেখানে দেখা করতে গিয়ে নিরাপত্তা উপদেষ্টা থেকে এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও কি কিছু হতে পারেন এই মানে বিএনপি সরকারের? আমার কাছে এটা মনে হয় না যে উনি কিছু হতে পারেন। কারণ পররাষ্ট্রমন্ত্রী আর রাষ্ট্রপতি দুইটা আলাদা জিনিস। বিএনপি নিজেদের নেতারা আছেন, সিনিয়র নেতারা আছেন, প্রবীণ আছেন এবং মার্জিত, শিক্ষিত, ভদ্র, বিনয়ী এবং রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন পোর খাওয়া রাজনীতিবিদ। এই এতগুলো আপনার যোগ্যতায় যারা আহ, আছেন তাদের মধ্যে থেকেই হয়তো নেওয়া হবে। কিন্তু আবার যদি দেখা হয় না, চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, ওটা ওইটা হয়ে যায় আবার, যে ঘরের মধ্যে এত কাছে আছে যে দেখলেন না, এরকমটা হওয়ার সম্ভাবনা আছে কি এক্ষেত্রেও? হতে সেটাও হতে পারে, বলা যায় না। এখন সবকিছু গডেরও তো একটা খেলা আছে, তাই না? রাষ্ট্র তো আমাদের না, শুধু সৃষ্টিকর্তারও। তো তারও তো একটা খেলা আছে, বলে না উস্তাদের মায়ের শেষ রাতে। এখন মানে আমাদের সৃষ্টিকর্তার খেলা হিসেবে মেনে নিতে হবে এখন যে এখন আল্লাহ, কি করবো, আল্লাহ অনেক কিছু করছেন। কিন্তু সৃষ্টিকর্তার খেলার উপর ডিপেন্ড করে। আমি এটা বিশ্বাস আচ্ছা, করি। মানে এগুলো সবই ওস্তাদের মায়ের শেষ সাথে হচ্ছে। ওস্তাদটা কি এখন, এটা হচ্ছে দেখার বিষয়, ওস্তাদটা আসলে কে। সেটাই। আপনি বলছিলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে, যাই হোক সেটি মনে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের যে সেটি খলিলুর রহমানের হস্তক্ষেপে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কিন্তু এই সুষ্ঠু নির্বাচনে মানে অনেক অভিযোগ আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ। আহ, আপনি আর একটা অনুষ্ঠানে আপনার বক্তব্য দেখছিলাম, আপনি বলছিলেন যে জামাতের আমির ফেল করেছিল ঢাকা 15 আসনে, মিল্টনকে সেখানে কোরবানি দেওয়া হয়েছে, কারণ জামাত সাথে সাথে বলছে যে আন্দোলন করবে, এত কষ্ট করে যে নির্বাচন সেটা বিএনপি নষ্ট করতে চায়নি, তখন সাথে সাথে বলছে ওইটা ওনাকে দিয়ে দাও। মানে কাকে কোন সিট দেবে এটা কি বিএনপির হাতে ছিল? দেখেন, আমি যে কথাটা বলেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি আমার কাছে ভোটের সময় আমি হিসাবগুলো দেখেছি। আমি একটা সময় শুনেছি মিল্টন মিছিল বের করেছে, মিল্টনের। তো মানুষ মিছিলটা কখন বের হয়? তো আমি এটা এটা বিএনপির কোনো কথা না, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমার কাছে এরকম মনে হয়েছে যে আপনার এই যে কানের কাজ দিয়ে এবং একটা ফ্লু, যেমন ধরেন আমিনুলের ফ্লুটা এমন ছিল যে নির্বাচনের আগে কিন্তু একটা হাইপ উঠে, আপনিও জানেন। তো হাইপটা এমন ছিল যে সবার চেয়ে আমিনুল এগিয়ে থাকবে। তো আমরা কিন্তু তারপরে উল্টা দেখলাম। তো এই যে এই জিনিসগুলোর জন্য আমি হয়তো বলেছিলাম। তো যেহেতু আমার নিজস্ব মতামত তাই আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। আচ্ছা, মানে শুধু তো আমিনুল না, মিল্টন, আমিনুল কাইয়ুম কয়েকজনের নামই বলেছিলেন। যাই হোক, আপনি যদি এটা না বলতে চান না, মানে আপনি কি আপনার অবস্থানে স্ট্যান্ড করেন নাকি আর করেন না? আমি বললাম তো যে নির্বাচনের হিসেবটা এমন ছিল যে বসে নিজের, সবারই তো একটা ব্যক্তিগত প্রতিক্রিয়া থাকে। আমার কাছে মনে হয়েছিল এরকম ব্যক্তিগত প্রতিক্রিয়ায় যে এইটা মনে হয় যে আহ, আমিনুল মিছিল বের করলো তারপরে এরকম হলো, বা এই যে এরকম অনেকটা আপনার কি বলবো, ওই যে যুক্তিবিদ্যার মধ্যে ফ্যালাসি থাকে যে আকাশে ধূমকেতু উঠলো রাজা মৃত্যুবরণ করলো, সুতরাং ধূমকেতু রাজার মৃত্যুর কারণ। তা এরকম। তা আসলে আমি ওইভাবে বলতে চাইনি, আমি একটা এক্সাম্পল এনে দাঁড় করিয়েছিলাম যে আমি কিন্তু ওই কথাটা উল্লেখ করেছি মিল্টনের মিছিল শুরু হয়েছিল। হ্যাঁ। তো মিছিল শুরু হওয়ার পরে সেটা যখন আবার উল্টে গেল
তখন আমার কাছে এক ধরনের সন্দেহ আসছিল এবং সেই সন্দেহ থেকে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। আচ্ছা। আম একটু এই বিষয়ে এবার আসি যে মানে যুক্তরাষ্ট্র প্রসঙ্গে কথা বলছিলাম, অনেক জিওপলিটিক্সের কথা আপনি বলছিলেন। মানে এই সরকার, আগের অন্তর্বর্তী সরকার যাবার আগে যে চুক্তি করে গেল, বাণিজ্য চুক্তি খুব আলোচিত এনডিএ, সেটি তারপরে সেটি যেই পরবর্তীতে এসে প্রকাশ আমরা যেটি দেখলাম, সেটি নিয়ে এখন অনেক বিশ্লেষণ চলছে এবং দেখা যাচ্ছে সবগুলো বিশ্লেষণই বলছে এখানে আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিশেষভাবে আসলে রক্ষিত হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ বা লাভটা অনেক ক্ষেত্রেই অনেক কম। সেটি বিভিন্ন বিশ্লেষণী এরকমটা বলছে। এখন আপনারা আসলে এই চুক্তির বিষয়ে আপনার কি মনে হয়, আপনার দল মানে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে? দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অনেক বড় ব্যবসা চলে। আমরা রেমিটেন্সের মেনটাই পাই আপনার গার্মেন্টস থেকে, গার্মেন্টসের মেনটাই আসে যুক্তরাষ্ট্র থেকে। তো যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা চলে, সেইখানে কি নিয়ে কোনটা কোনটা নিয়ে আপনার চুক্তি হয়েছে, কি চুক্তি হয়েছে আমরা কিন্তু এখনো ওয়াকিবহাল না, না আমি না আপনি, আমরা আবার ওই যে অনুমানের উপর ডিপেন্ড করছি। আমাদের আগে চুলচেরা হিসাব করতে হবে। নিশ্চয়ই আমাদের নেতারা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা দেখবেন, চুক্তিগুলো কি নিয়ে, কেন, এবং যদি উম, রাষ্ট্রের জনগণের পক্ষে চুক্তি হয় তাহলে তো অবশ্যই সেটা মেনে নিবে। মেনে আর না যদি নেওয়ার মতো কি বিপক্ষে সেই সেই কি বলবো মানে গাটসই যদি বলি সেটা কি থাকবে? কারণ যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, তারা একটা পলিটিক্যাল ফেভার পাওয়ারও একটা জায়গা আছে এবং ট্রাম্প যে প্রথম শুভেচ্ছা বার্তা জানালেন তারেক রহমানকে, সেখানেও তিনি চুক্তিগুলোর কথা মনে করে দিয়েছেন, যে সেগুলোর যেন দ্রুত বাস্তবায়ন হয় বা বাস্তবায়ন যেন হয় সেই জায়গাটা। পারবেন কি আমার আসলে মনে যদি? হয় এটা, হ্যাঁ। আমার মনে হয় এটা জনাব তারেক রহমান সাহেবই আপনাদেরকে ক্লিয়ার করবে, খুব সত্বর ক্লিয়ার করবে এটা, যেহেতু এটা নিয়ে বেশ টক অফ দ্য কান্ট্রি আলোচনা হচ্ছে। তো সেটা নিশ্চয়ই সে জনগণের প্রতিনিধি, জনগণের সমস্ত বাংলাদেশের প্রতিনিধি, প্রতিনিধি হিসেবে দায়িত্ব তার এটা নিয়ে কাজ করার। কারণ আসলে আপা, যেভাবে আগে আমি অন্য সরকার থাকতে যেভাবে বলতে পারতাম, একটা পেপার পড়ে বই পড়ে নিজের মনস্তাত্ত্বিক জিনিসটা ব্যবহার করে, বাট এখন বিএনপি তে আমি কাজ করি, বিএনপি আমার নিজের দল, সেইখানে আমি তো ওইভাবে না কথা বলে না জেনে তো আমি বলতে পারি না। আর অন্যদের যে ব্যাপার যেটা, তাদের সাথে তো আমার এমনিই কথা হতো না। তো তাদেরটা তো পত্রিকা, টেলিভিশন এইসবের বাইরে তো আমার যাওয়ার কোনো অবস্থা ছিল না। সেই জন্য আমি বলছি যে যেহেতু 2 দিনের সরকার, আমরা আসলে 2 সপ্তাহ মিনিমাম সময় দিই আপা। হুম, হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ নীলু